শেষ মুহূর্তেও সত্য কথাটা তাহার মুখে আটকাইয়া গেল। পূজার সময় সস্তা ভাড়া, খাঁটি দুধ এবং সস্তা মুরগির সুবিধা থাকায় সাঁওতাল পরগনার সমস্ত শহরগুলিই বাঙালি বাবুতে ভর্তি হইয়া গিয়াছে। মধুপুরের তো কথাই নাই, কালীপুরের ফাঁকা দিকটাও মানুষের কোলাহলে মুখরিত হইয়া উঠিয়াছে। খালি আছে মাত্র ডাক্তারবাবুর বাগানের প্রান্তের একটি বাড়ি। ছোট বাড়ি, অথচ ভাড়া অত্যন্ত বেশি বলিয়াই এখনো খালি আছে। আর সেটিরই খোঁজে নন্দ সেদিন সকালে ডাক্তারবাবুর বাড়িতে আসিয়া উপস্থিত হইয়াছিল। ডাক্তারবাবুর বাড়ির বারান্দায় তখন মজলিস জোর চলিয়াছে। প্রতিদিন প্রভাতে এবং সন্ধ্যাতেই এ আড্ডা বসে, চলেও বহুক্ষণ পর্যন্ত। পাড়ায় যত অবসরপ্রাপ্ত মুনসেফ, ইঞ্জিনিয়ার, সরকারি ডাক্তার প্রভৃতি প্রবীণরা আছেন, তাহারা প্রায় প্রত্যেকেই এই আড্ডাতে হাজিরা দেন এবং জন্মান্তর হইতে শুরু করিয়া হিটলার পর্যন্ত সমস্ত বিষয়েই সমান উৎসাহে আলোচনা চালাইয়া যান। সিগারেট, বিড়ি বা চুরুট সকলে নিজেরা লইয়া আসেন। যাহারা তামাক খান তাহাদের তামাক এবং চা। ডাক্তারবাবুর খরচ মাত্র এই দুটি। এহেন আড্ডাতে সেদিন নন্দ আসিয়া সসংকোচে নমস্কার করিয়া দাঁড়াইল। কিছুক্ষণের মতো আলোচনা থামিয়া গেল। বক্তা সুরেশবাবু তখন পঞ্জিকার মতে যাত্রার দিন দেখা কত কঠিন সেই বিষয়ে বক্তৃতা করিতেছিলেন। বাধা পাইয়া ভ্রু কুঞ্চিত করিয়া চাহিয়া রহিলেন। মুনসেফবাবু শুধু ঈষৎ বিরক্তভাবে প্রশ্ন করিলেন, কি চাই আপনার? নন্দ একবার সকলের মুখের উপর চোখ বুলাইয়া জবাব দিল, ডাক্তারবাবুকে খুঁজছি। ডাক্তারবাবু কহিলেন, বলুন কি দরকার? আঙুল দিয়া বাড়িটা দেখাইয়া নন্দ কহিল, ওই বাড়িটা শুনেছি এখনো খালি আছে, আমি ভাড়া নিতে চাই মাস 6 জন্য। ডাক্তারবাবু ধীরে সুস্থে মুখে কতগুলি সুপারি পুড়িয়া দিয়া কহিলেন, বেশ তো, নিন না, 20 টাকা ভাড়া। 2খানা ঘর আছে, রান্নাঘর, ভাড়ার ঘর, বাথরুম, সব কমপ্লিট। কথাটা সহজে মিটিবার নয় দেখিয়া সুরেশবাবু অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছিলেন। সহসা বলিয়া উঠিলেন, কি জন্য নিচ্ছেন শুনতে পাই কি? হাওয়া খেতে আসছেন না অসুখ বিসুখ আছে? নন্দ সবিনয়ে জবাব দিল, আগে অসুখ বিসুখ না হলে আর এখানে হাওয়া খেতে আসে কে বলুন? আর একাশে বুড়ো হলে, যখন কিছু হজম হয় না। মুনসেফবাবুর মুখ লাল হইয়া উঠিল, কারণ তাহার বহু বৎসরের ডিসপেপসিয়া। তিনি বেশ একটু উষ্ণভাবেই জবাব দিলেন, অসুখটা কি শুনতে পাই? নন্দ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া কহিল, থাইসিস, ওই যাকে আজকাল টিবি বলে। নন্দর ঠিক কাছেই বসিয়াছিলেন অনুকূলবাবু। তিনি সভয়ে হাতখানেক সরিয়া বসিলেন। বাকি সকলেও যেন নিমেষে ত্রস্ত হইয়া উঠিলেন। কিছুক্ষণ সকলেই চুপচাপ। অবশেষে নন্দই পুনরায় কথা কহিল, আমার নয়, আমার স্ত্রীর, তার জন্যই। ডাক্তারবাবু বারদুই কাশিয়া কহিলেন, কিন্তু আমার বাড়িতে ওসব বিশেষ সুবিধা হবে না, আমি ও রোগ রাখি না। নন্দ হাসিয়া বলিল, ভাড়া যখন দিচ্ছেন তখন ও কথা বললে চলবে কেন বলুন? আমি স্বীকার করলুম তাই, না হলে নিলে কি করে টের পেতেন? তাছাড়া আজকাল শতকরা 10টা লোকেরই ওই রোগ, কত বাঁচবেন? এখানে যারা বসে আছেন তাদেরই যে কারোর আছে কিনা তাই বা কেমন করে জানলেন? কিংবা তাদের বাড়িতে কারোর? সবসময় আবার বোঝাও যায় না। সকলেই কেমন যেন অস্থির হইয়া উঠিলেন। সুরেশবাবু ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, সে দুর্ভাবনা আপনার না করলেও চলবে আপাতত। আর কিছু বলবার আছে? নন্দ কহিল, আর কি মশাই, এখনো একটা কথা যে শেষ হলো না। সে তো উনি বললেনই যে দিতে পারবেন না। নন্দ হাসিল, কহিল, কিন্তু আমি তো এখনো বলিনি যে নিতে পারবো না। তারপর ডাক্তারবাবুর দিকে ফিরিয়া কহিল, দেখুন, আশেপাশে সব বাড়ির চেয়ে আপনার ভাড়া বেশি, সুতরাং আমরা চলে যাবার পর না হয় সব বাড়িটা ভালো করে চুন দিয়ে দরজা জানলাগুলোতে রং দিয়ে নেবেন। কতই বা খরচা? না জানিয়ে কি আর এর আগে কেউ ও বাড়ি ভাড়া নেয়নি বলতে চান? তখনও তো ওই কর্মই করেছিলেন। আর এর পরের ভাড়াটের আর টেরি বা পাচ্ছে কি করে? ডাক্তারবাবুর শ্যামবর্ণ মুখ বেগুনি হইয়া উঠিল। মাথা নাড়িয়া কি বলিতে গেলেন, কিন্তু নন্দ সে অবসর দিল না। পকেট হইতে খান 2 নোট বাহির করিয়া কহিল, আচ্ছা, না হয় আর 5 টাকা বেশি নেবেন। এই নিন, এই 15 টাকা অ্যাডভান্স দিয়ে গেলুম। বাড়িটা একটু ধুয়ে রাখবেন, আমি বিকেলে এসে চাবিটা নিয়ে যাব।
ডাক্তারবাবু আর আপত্তি করিবার অবসরও পাইলেন না। কতকটা মন্ত্রমুগ্ধের মতোই টাকাটা গ্রহণ করিলেন। শুধু কহিলেন, এখন কোথায় আছেন? নন্দ কহিল, ওই হোটেলটায়। বাড়ি ঠিক করতে একলা এসেছি কিনা, আজ চাবি নিয়ে রাতের গাড়িতে চলে যাব। তারপর কাল কি পরশু ওকে নিয়ে। আচ্ছা, আসি, নমস্কার। সে নমস্কার করিয়া চলিয়া গেল। তাহার ধৃষ্টতা এবং তাচ্ছিল্যে উপস্থিত সকলেই স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। অনেকক্ষণ পরে সুরেশবাবু ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, কিন্তু এটা কি করলেন ডাক্তারবাবু? জেনে শুনে পাড়ার মধ্যে একটা থাইসিস রোগী। ডাক্তারবাবু ঈষৎ অপ্রতিভভাবে জবাব দিলেন, ঠিক পাড়ার মধ্যে তো নয়, আমার বাড়িটাই এক টেরে, তার উপর ওটা তো আবার আমার বাড়িরও শেষ কোণে। তাছাড়া ভদ্রলোক কথাটাও বড় মিথ্যে বলেননি। ও বাড়িটা প্রথম করবার সময়ই এক ভাড়াটে আসে ম্যালেরিয়া বলে, পরে জানতে পারি টিবি। বুঝলেন না? সেরকম হলেই বা করছি কি বলুন? এ তো তবু 5টা টাকা করে বেশি পাওয়া গেল। আর পড়েও আছে বাড়িটা, পুজোর সিজন তো যায় যায়, বুঝলেন না? উপস্থিত সকলেই মুখটা বোদা করিয়া রহিলেন। খালি সায় দিলেন সান্যাল মশাই। তাহার জামাইটি পুরীতে গিয়া সম্প্রতি এই বিভ্রাটেই পড়িয়াছে। রোগটা জানিতে পারায় কেহ বাড়ি দিতেছে না। নন্দ সেই দিনই বাড়িতে নিজে তালা লাগাইয়া চাবি লইয়া চলিয়া গেল। তারপর একটা দিন বাদ দিয়া দ্বিতীয় দিনের দিন সকালে দেখা গেল বাড়িটার জানলায় পর্দা ঝুলিতেছে এবং রান্নাঘরে ধোঁয়া। ভোর 4টায় যে ট্রেনটা আসিয়া পৌঁছায়, সম্ভবত সেইটাতেই উহারা আসিয়াছে। সুরেশবাবু ভোরবেলা বেড়াইতে বাহির হইয়াছিলেন। অত সকালে পর্দা ঝুলিতে দেখিয়া বিদ্রুপ করিয়া লাহিড়ী মশাইকে কহিলেন, সাক্ষাৎ জমে ছুঁয়েছে। আর কদিন, তবু পর্দা দেখেছেন লাহিড়ী মশাই? আব্রু দেখে আর বাঁচি না। নন্দ উহাদের দেখিয়া বাহির হইয়া আসিল। সহাস্য মুখে নমস্কার করিয়া কহিল, আপনাদের আশ্রয়ে এসে পড়লুম, একটু দয়া রাখবেন। অগত্যা সুরেশবাবুকে মিষ্ট ভাষণ করিতে হইল। কথা কহিতে কহিতে তাহার চেহারার দিকে চাহিয়া তিনি মনে মনে তাহার ভাগ্যে দুঃখিত না হইয়া পারিলেন না। নিটল বলিষ্ঠ দেহ, স্বাস্থ্য ও প্রাণের প্রাচুর্যে পূর্ণ। সেদিকে চাহিলে বৃদ্ধদের ঈর্ষাই হয়। সুরেশবাবু বোধ করে একটু অন্যমনস্ক হইয়া গিয়াছিলেন। সহসা কানে গেল লাহিড়ী মশাই বলিতেছেন, এখানে তো হাওয়া খেতেই এসেছেন, তো এসেই আগে পর্দা টাঙিয়েছেন কেন? হাওয়া যত যায় ততই তো মঙ্গল। এখানকার হাওয়াতেই স্বাস্থ্য, বুঝলেন না? নন্দ ম্লান হাসিয়া কহিল, ভাগ্য আমার, আমার উনিটি আবার এমন সেকেলে বাইরে কিছুতে আসতে চান না। কত বলি, কে কার করি ধারে। তারপর গলা খাটো করিয়া কহিল, আবার এও ভাবি, আর কদিনই বা, সারবার রোগ তো নয়, যে কদিন বাঁচে নিজের ইচ্ছে মতোই চলুক, আমি আর টানা হাঁচড়া বিশেষ করি না। শ্রোতা দুইজনেই যেন শিহরিয়া উঠিলেন। সুরেশবাবু হাত তুলিয়া কহিলেন, আচ্ছা নমস্কার, চলুন লাহিড়ী মশাই। কিন্তু নন্দকে ঠেকানো গেল না। দিন দুই যাইতে না যাইতেই দেখা গেল যে তাস এবং দাবা এই দুটি সে ভালো খেলে এবং তাহার মতো মজলিসি লোক মেলা ভার। ইতিহাস ভালো জানা আছে, খবরের কাগজও নিত্য পড়ে, সুতরাং রাজনীতিতে দ্রুত আলোচনা জমাইতে পারে। সরল কথাবার্তার জন্য আলাপও জমে সহজে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই মধুপুরের এই পাড়াতে তাহার একটা বিশেষ প্রতিষ্ঠা লাভ হইল। প্রথম প্রথম তাহার এতটা মেলামেশাতে দুই একজন, বিশেষত লাহিড়ী মশাই, একটু আপত্তি করিয়াছিলেন। হাজার হোক কঠিন রোগ লইয়া নাড়া ঘাটা করে তো, ছোঁয়াচটা খারাপ যে। কিন্তু সুরেশবাবু এক কথাতে তাহাকে ঠান্ডা করিয়া দিলেন। থাইসিস তো আজকাল বলতে গেলে সব বাড়িতেই। তাদের বাড়ির লোকেরা পথে মাঠে বাসে ট্রামে কোথায় নেই বলুন? তাদের পাশে কি আপনাকে বসতে হচ্ছে না? সুতরাং সে আপত্তি টিকিল না। তাসের আড্ডার হোতা, মজলিসের তন্ত্রধারক এবং দাবার আড্ডার নায়ক হইয়া নন্দ ক্রমশ অপরিহার্য হইয়া উঠিল। এমনকি ইহারই মধ্যে সুরেশবাবু, বাগচিবাবু, মুন্সেফ বাবু এক এক বেলা তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইয়াও দিলেন। কিন্তু নন্দ যেমন অনায়াসে ইহাদের সঙ্গে মিশিয়া গেল, তাহার স্ত্রী তেমনি সুদূর হইয়া রহিল। কোনো মতেই কোথাও বাহির হয় না। সকলে ঘুমাইলে সে নাকি গভীর রাত্রে পাশের মাঠটায় একটু পায়চারি করে। বেশি চলিতেও পারে না, শরীর তাহার খুবই খারাপ। চিকিৎসাও একটু বন্ধ। নন্দ বলে, কি হবে মিছিমিছি কতগুলো টানা হ্যাচড়া করে বলুন?
ওখানকার ডাক্তার একটা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে, সেটা খাওয়াই, আর দুধ খায় 5 পো 1.5-এর। ওইতেই যে কটা দিন বাঁচে। আর যা করে আপনাদের মধুপুরের হাওয়া। এইভাবেই চলে। সহসা একদিন দেখা গেল আড্ডাতে নন্দ অনুপস্থিত। মুন্সেফবাবু অধৈর্য হইয়া লোক পাঠাইলেন, তাহার সহিত নন্দর দেখা হইল না। নন্দর যে বৃদ্ধ হিন্দুস্থানি চাকর তাহাদের সহিত কলিকাতা হইতে আসিয়াছে, তাহার মুখে খবর পাওয়া গেল মাইজির অসুখ বাড়িয়াছে, বাবু এখন বাহির হইতে পারিবেন না। সংবাদে সকলেই ক্ষুণ্ণ হইলেন। আড্ডা যেন ভালো জমিল না। অনুকূলবাবু বলিলেন, ছোকরা ওই বউয়ের জন্য ডুববে। পরের দিনও নন্দ আসিল না, তাহার পরের দিনও না। খবর সেই একই, মাইজির অসুখ বেশি, বাবু নড়িতে পারিতেছেন না। দিন 4-5 পরে যখন নন্দ বাহিরে আসিল, তখন যেন তাহাকে আর চেনা যায় না। মুখ বিবর্ণ, চক্ষু কটুরগত, রাত্রি জাগরণ ও অনিয়মের চিহ্ন সর্বাঙ্গে। সুরেশবাবু শিহরিয়া উঠিয়া কহিলেন, ইস, চেহারাটাকে কি করে ফেলেছ হে? নন্দ ম্লান হাসিয়া জবাব দিল, আর চেহারা, কদিন যা কেটেছে, 1 ঘন্টা পুরো ঘুমোতে পারিনি। মুন্সেফবাবু বলিলেন, কিন্তু এমন করে শরীরের উপর অত্যাচার করলে তো চলবে না। একপাশে ওই দুর্দান্ত রোগ, দুর্বল শরীর পেলেই চেপে ধরবে যে। নন্দ কহিল, বুঝি তো সব, কি করি বলুন? অনুকূলবাবু কহিলেন, নার্স টার্স একটা, কি অন্য কোনো আত্মীয় স্বজন? নন্দ ঘাড় নাড়িয়া কহিল, সে হবার জো নেই অনুকূলবাবু, তাহলে আর ভাবনা কি? নার্সের হাতের জল উনি খাবেন না, বলে রেখেছেন। তার আগে তুমি নিজে হাতে আমার গলা টিপে দিও, সেও আমার সইবে। আর আত্মীয় স্বজন এই রোগে কে আসবে বলুন? তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না, ও আর কোনো উপায় নেই, এ বোঝা আমাকেই বইতে হবে। এই ঘটনার পরে পুরুষ মহলে যেমন অতিরিক্ত স্ত্রৈণ বলিয়া নন্দর বদনাম রটিয়া গেল, নারী মহল তেমনি ওই কর্তব্যপরায়ণ পুরুষটির প্রশংসায় শতমুখ হইয়া উঠিলেন। মুন্সেফবাবুর নাতনি কমলা বেথুনে পড়ে, সে তো স্পষ্টই বলিল, এসব স্বার্থত্যাগের ইতিহাস আর কে জানছে বলো? শাহজাহান হলে লোকে কবিতা লিখত। কমলার বৌদি দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, এমন স্বামীর কোলে মরেও সুখ আছে। তাহার স্বামী এখন কলিকাতায়, 8 দিনেরও বেশি হইল কোনো চিঠি পাওয়া যায় নাই, সুতরাং তাহার ক্ষোভটাই বেশি। ইহার পর কমলা একদিন প্রায় গায়ে পড়িয়াই নন্দর সহিত আলাপ করিল এবং অপরাহ্নে চায় নিমন্ত্রণ করিয়া অপটু নিজ হস্তে নিমকি ভাজিয়া খাওয়াইল। সুরেশবাবুর বিধবা বোন একেবারে অন্তপুরে বসাইয়া চিড়ার পায়েস খাওয়াইলেন এবং বারবার মাথার দিব্য দিয়া দিলেন, তুমি বাবা দুধ একটু বেশি করে খাও, নইলে শরীর একদম টিকবে না। চেহারা এই কদিনে একেবারে আর্ধেক হয়ে গেছে। অর্থাৎ বিদেশের এই ক্ষুদ্র বাঙালি সমাজটিতে নন্দর প্রতিষ্ঠা দৃঢ়তর হইল। কিন্তু হপ্তাখানেক না যাইতে যাইতে আবার দেখা গেল নন্দ অনুপস্থিত। এবারে আর কাহাকেও খোঁজ লইতে হইল না। নন্দ নিজে একটা চিরকুট লিখিয়া সুরেশবাবুর কাছে ছুটি লইল। ওর আবার একটা টাল এসেছে, এখন বোধহয় কদিন আর নড়তে পারবো না। মনের আবেগে ও অস্থিরতায় হাত কাঁপিয়াছে। নন্দর এমন সুন্দর হাতের লেখা চেনাই যায় না। সুরেশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, ছোকরাকে ওই রোগটি চেলে না দিয়ে আর মা লক্ষ্মী যাবেন না দেখছি। কমলা উত্তেজিত হইয়া কহিল, কিন্তু কাকাবাবু, আপনি কি বলতে চান যে রুগ্না স্ত্রীকে ত্যাগ করাই তার পক্ষে উচিত হতো? নারীর তাহলে এই মূল্য আপনাদের কাছে? অপ্রস্তুত হইয়া সুরেশবাবু চুপ করিলেন। কিন্তু এবারে যখন নন্দ বাহির হইয়া আসিল, তখন তাহাকে চিনিতে পারা কঠিন। চেহারা ঠিক অর্ধেক হইয়া গিয়াছে। কৈফিয়ত স্বরূপ নন্দ কহিল, আমার আবার এই কদিন যেন ডিসপেপসিয়ার মতো হয়েছে, বোধহয় রাত জেগেই, কিছু হজম হচ্ছে না। কমলার বৌদি আড়াল হইতে চক্ষু মুছিলেন। নন্দ কহিল, যা ব্যাপার দেখছি, হয়তো ওকে নিয়ে আমাকে দেশেই ফিরে যেতে হবে, আর বেশি দিন নয়। সকলে চুপ করিয়া রহিলেন। এমন শোকাবহ ব্যাপারে কি বা সান্ত্বনা দেওয়া যায়? মুন্সেফবাবু কহিলেন শুধু, কিন্তু এখানকার এমন হাওয়া থেকে নিয়ে গেলে কি আরও খারাপ দাঁড়াবে না? বিশেষত এই সামনে শীত, এখন আরও হাওয়া ভালো হবে।
অন্যমনস্কভাবে নন্দ কহিল, দেখি। কিন্তু দিন তিনেক পরেই আবার সে অদৃশ্য হইল। বাজারে চাকরের কাছে খবর লইয়া জানা গেল যে এবারে অসুখ খুব বাড়াবাড়ি। সকলে ছোকরার দুঃখে আন্তরিক দুঃখিত হইলেন। অমন ছেলে, অমন স্বাস্থ্য, অমন মধুর স্বভাব এক স্ত্রীর জন্য মাটি হইয়া গেল। মেয়েরাও ওই প্রসঙ্গ আলোচনা করিতে লাগিল। অবশেষে সন্ধ্যা নাগাদ কমলা বিদ্রোহ ঘোষণা করিল, কিন্তু এ কি অন্যায় দাদু? তোমরা সবাই লোকটিকে ভালোবাসো, কিন্তু ওর এই উপর্যপরি বিপদের খবর পেয়েও কেউ একবার তার খবর নেওয়া কর্তব্য মনে করো না। আশ্চর্য তোমাদের জীবনের মায়া। তোমাদের যা ভয়, ভগবান না করুন তোমাদের ছেলে মেয়েদের যদি কিছু হয়, তাহলে দেখছি তাদেরও খবর নেবে না। মুন্সেফ বাবু অপ্রতিভ ভাবে কহিলেন, না না, তা নয়, তবে খবর নিয়ে বা কি করবো বল? ওর বউ পর্দানসীন, আমরা গেলেও তো কোনো কাজে লাগবো না। সহসা কমলা উঠিয়া দাঁড়াইয়া শালটা গায়ে জড়াইতে জড়াইতে কহিল, তবে আমিই যাই একবার। বাড়ি শুদ্ধ সকলে হাহা করিয়া উঠিলেন। সে কি, তুই যাবি কোথায় এই রাত্রিবেলা? শান্ত কণ্ঠে কমলা জবাব দিল, কি হয়েছে তাতে? ভদ্রলোকের বিপদে ভদ্রলোকেই দেখে থাকে। ছোঁয়াচ লেগে যদি আমার অসুখ করেই তো আমাকে হাসপাতালে দিও, আমাকে নিয়ে কাউকে বিব্রত হতে হবে না। মুন্সিফ বাবু বলিলেন, কিন্তু পরের বাড়ি, এমন সময়ে একটা লোক, লজ্জা তো আছে। কমলা ততক্ষণে দালান পার হইয়াছে, সেইখান হইতেই জবাব দিল, তার স্ত্রী তো আছেন, আর আমি তার কাছে যাচ্ছি। ব্যাকুলভাবে কমলার মা বলিলেন, জানি নে বাবা তোমাদের ঢেঙ্গিপনা, তা যাব বলে অমনি চললি? অন্তত আর কাউকে দিই সঙ্গে। ও বুধিয়া। কমলা বাধা দিয়া কহিল, থাক বুধিয়া, নিজেরা প্রাণের ভয়ে যে বাড়ি ত্রিসীমানা মারাও না, সেখানে চাকরকে পাঠাতে লজ্জা করে না? ওদের বুঝি প্রাণ নয়? তাছাড়া এই তো রাস্তাটা পেরিয়ে যাওয়া, এখন 8টা বাজেনি, ভয়টাই বা কি? সে আর দাঁড়াইল না, তরতর করিয়া বাগানটা পার হইয়া রাস্তায় পড়িল এবং দ্রুত চলিয়া নন্দদের বাড়ির দুয়ারে উপস্থিত হইল। কড়া নাড়া শব্দে বিস্তৃত হইয়া আসিয়া দরজা খুলিয়া দিল বৃদ্ধ চাকরটা। কিন্তু সামনে কমলাকে দেখিয়া সহসা যেন বিবর্ণ হইয়া গেল। কমলা কহিল, তোমার মাইজিকে দেখতে এসেছি। সে পথ না ছাড়িয়াই আমতা আমতা করিয়া জবাব দিল, মাইজির বেমারি, বাবু বড্ড বেমার। কমলা প্রায় ধমক দিয়াই কহিল, হ্যাঁ হ্যাঁ জানি, বেমারি বলেই তো দেখতে এসেছি, সরো, পথ ছাড়ো। চাকরটাকে প্রায় ঠেলিয়াই সে বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। কিন্তু প্রথম ঘরে ঢুকিতেই যে দৃশ্য নজরে পড়িল, তাহাতে সে স্তম্ভিত হইয়া গেল। ঘরের মেঝেতে ব্যাগ প্রভৃতি ছড়ানো, সেখানে একটা যাত্রার আয়োজন চলিতেছিল, আর বিছানার উপর শুয়ে আছে নন্দ নিজেই, গায়ে একটা কম্বল চাপা। হারিকেনের ম্লান আলোতে মুখের যতটা দেখা যাইতেছে, তাহা রোগ বিবর্ণ, নিরতিশয় পাণ্ডুর। কমলার পায়ের শব্দে চোখ মেলিয়া উহাকে দেখিতে পাইয়াই নন্দ তাড়াতাড়ি উঠিতে যাইতেছিল, কিন্তু পারিল না। আবার শুইয়া পড়িয়া কহিল, আপনি যে হঠাৎ? কমলা দ্বার পথেই অভিভূতের মতো দাঁড়াইয়াছিল, কহিল, এ কি, আপনারও অসুখ? আপনার স্ত্রী কোথায়? তাকে কে দেখছে? নন্দ আঙুল দিয়া কোণের মাদুরটা দেখায় দিয়া কহিল, ওইটে পেতে বসুন, ওটা আজই গরম জলে কাঁচা হয়েছে, অপেক্ষাকৃত ওইটাই নিরাপদ। কমলা কহিল, কিন্তু ওটা আজই গরম জলে কাঁচা হয়েছে, অপেক্ষাকৃত ওইটাই নিরাপদ। কমলা কহিল, কিন্তু? নন্দ হাসিয়া জবাব দিল, বলছি, স্ত্রী আমার নেই, অসুখ আমারই। কমলা আরো বিস্মিত হইয়া কহিল, তবে? নন্দ কহিল, হ্যাঁ, স্ত্রীর কথাই বলেছি, তারও কারণ ছিল। সত্য কথাই বলবো ভেবেছিলুম, কিন্তু দেখলুম যা ওদের ভয়, জানতে পারলে আমাকে আর ত্রিসীমানাতেও ঘেঁষতে দেবেন না। সেজন্যই কিছুতে শেষ পর্যন্ত ভরসা করে বলতে পারলুম না। অথচ বিদেশে একা একাই বা থাকি কি করে বলুন দেখি? বাধ্য হয়ে মিথ্যাচরণ করতে হলো। রোগটা খারাপ বলে এত বড় ধাপ্পাটাও চলে গেল। শেষ পর্যন্ত যেত, যদি সত্যি সত্যি আপনি আজ দয়া না করতেন। কমলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল, সে যেন স্বপ্ন দেখিতেছে। অনেকক্ষণ পরে কহিল,
কিন্তু আপনার অমন চমৎকার হেলথ, অমন ফিজিক। নন্দ কহিল, ওই ফিজিকই কাল হলো। এমএ পাশ করে ল পড়বার সময় কি যে দুর্মতি হলো, মনে হলো গায়ের জোরে আর চেহারার ফর্মে সবাইকে হারিয়ে দিতে হবে। উঠে পড়ে লাগলুম ব্যায়াম করতে। রোজ 2 ঘন্টা করে বারবেল চালাতে গিয়ে হঠাৎ একদিন মুখ দিয়ে এক ঝলক রক্ত উঠল। ডাক্তার পরীক্ষা করে দেখে বলল টিবি। মা বাবা নেই, দাদা বৌদি ভাই বোনেরা শোনা মাত্র ভয়ে শিউরে উঠল। দেখলুম বাড়িতে থাকলে মুখে জলও দেবে না কেউ, কেবল এই বুড়ো চাকর, ও আমাকে ছাড়েনি। তাই ওকে সম্বল করেই একা বাড়ি থেকে ভেসে পড়লুম। মায়ের খান কত গয়না ছিল আমার কাছে, তাই বেচে 1000 খানেক টাকা হাতে করে মধুপুরে এসেছিলুম। মনে আশা ছিল নিশ্চয় সারবে। ডাক্তাররা হয়তো অতটা বুঝতে পারেননি। তারা বলেও দিলেন যে খুব খারাপ অবস্থা নয়। ছিলুমও এখানে এসে ভালোই। হঠাৎ কি যে হলো আবার। কমলা কহিল, আর রক্ত উঠেছে কি? নন্দ কহিল, না রক্ত নয়, এমনি জ্বর চলছে আর বুকে বড় যন্ত্রণা। কদিন করে চেপে ধরে যখন চুপ করে শুয়ে থাকি, আবার একটু ছাড়া পেলেই বেরোই। ভেবেছিলুম জোর করে রোগকে তাড়িয়ে দেব, হয়তো দিতেও পারতুম যদি না একটা চিন্তা মাথায় এসে ঢুকতো। ডাক্তাররা বলে এ অবস্থায় ওসব কথা চিন্তা করতে নেই। কমলা এতক্ষণ দাঁড়াইয়াছিল, এবার নন্দরী শয্যা প্রান্তে আসিয়া বসিল। নন্দ কহিল, এখানেই বসলেন? কমলা কহিল, তা হোক, কিন্তু চিন্তাটা কি? নন্দ একটুখানি চোখ বুজিয়া চুপ করিয়া শুইয়া রহিল। হয়তো যন্ত্রণা বাড়িয়াছে মনে করিয়া কমলা প্রশ্ন করিল, বুকে একটু হাত বুলিয়ে দেব? নন্দ কহিল, না, জীবনে মেয়েদের দিকে তাকাবার সুযোগ কোনোদিনই পাইনি। এখানে এসে একজনকে দেখে পর্যন্ত কেমন একটা চিন্তা মাথায় ঢুকলো। কেবলই মনে হতো যদি ভালো থাকতুম তাহলে হয়তো তাকে পাওয়ার আশা দুরাশা হতো না। এখনো যদি ভালো হই তাহলেও হয়তো। সে যাক, কিন্তু আপনি হঠাৎ কেন এলেন বললেন না তো? কমলার মুখ সহসা রাঙা হইয়া উঠিল। সে জবাব দিল, সে কথাও যাক, কিন্তু মালপত্র এমন ছড়ানো কেন? নন্দ অপ্রতিভভাবে হাসিয়া জবাব দিল, অভিনয় যে আর বেশি দিন চলবে না তা বুঝতে পেরেছিলুম, তাই ভেবেছিলুম আজই ফিরে যাব। এখানে ওই মিথ্যার আবরণই রেখে যেতে চাই। কমলা উদ্বিগ্ন কণ্ঠে কহিল, কিন্তু সেখানে কে দেখবে আপনাকে? বাড়ির কথা তো ওই বললেন। নন্দ কহিল, এখানে বা কে দেখতো বলুন? সেখানে গিয়ে হাসপাতালে যাব ভেবেছিলুম। পৈতৃক বাড়িটার ভাগ আছে, তাছাড়া হাতেও কিছু টাকা আছে। হাসপাতালে একটা ভালো ব্যবস্থা করে নেওয়া যাবে। বুধিয়া তো রইলই। কমলা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, আজই যেতে চান? নন্দ কহিল, হ্যাঁ, এই 10টার ট্রেনে। অন্ধকার থাকতে থাকতে সরে পড়াই ভালো, কেউ দেখতে পাবে না। কমলা নিজের হাত ঘড়িটা দেখিয়া কহিল, তাহলে তো আর বেশি দেরি নেই। আচ্ছা, আমি জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, বুধিয়াকে গাড়ি ডাকতে বলুন। নন্দ কৃতজ্ঞ কণ্ঠে কহিল, তাহলে তো বেঁচে যাই। তাহার পর চাকরকে গাড়ি ডাকিতে বলিয়া কতকটা যেন আপন মনেই কহিল, ভগবান যাবার আগে তবু একবার মুখ তুলে চাইলেন। কমলা কথা কহিল না। জিনিসপত্র সামান্যই, অল্প সময়ের মধ্যেই গোছানো শেষ হইয়া গেল। বাকি রহিল নন্দর বিছানাটা। কমলা কহিল, চলুন গাড়িতে গিয়ে বসবেন, বুধে ওই বিছানাটা বেঁধে নিক। নন্দ উঠিয়া বসিয়া বুধিয়াকে ডাকিতে যাইতেছিল। কমলা বাধা দিয়া কহিল, ও থাক, আমি ধরছি। নন্দ আর কথা কহিল না। কমলার কাঁধেই সম্পূর্ণ ভর দিয়া ধীরে ধীরে আসিয়া গাড়িতে উঠিল। বাক্সগুলি নিচে রাখিয়া গোটা 2 বালিশের সাহায্যে তাহাকে যতটা সম্ভব স্বচ্ছন্দে বসাইয়া দিয়া কমলা কহিল, স্টেশনে বুধিয়া নামিয়ে দিতে পারবে তো? নন্দ বলিল, তা পারবে ক্ষণ। আপনার এ দয়া যে আমি জীবনের অবশিষ্ট কটা দিন ভুলতে পারবো না, এ কথা আপনাকে জানানো বাহুল্য। কিন্তু এতক্ষণ আপনি রইলেন এখানে, তার জন্য কোনো কথা উঠবে না তো? কমলা অন্যদিকে মুখ ফিরাইয়াছিল। কেমন একটা বিকৃত ভারী গলায় জবাব দিল, সে দুর্নাম থেকে আপনার স্ত্রী বাঁচাবেন আমাকে। তার পরিচয় আমি ছাড়া আর কারো জানবার দরকার কি?
নন্দ একটু হাসিবার চেষ্টা করিল। ততক্ষণে বুধিয়া মালপত্র লইয়া আসিয়াছে। কমলা শুধু দুটি হাত তুলিয়া নমস্কার করিয়া নিজের বাড়ির রাস্তা ধরিল।